টনি দিদি আর একটু হলে তো আমাদের ঘরের চালও ডুবে যাবে গো। সন্তান নিয়ে আর কি করব গো, কিছু তো বুঝে উঠতে পারছি না। এবার এবার আমাদের কি হবে গো? সেটাই তো বুঝে উঠতে পারছি না গো, এই বন্যায় আমরা কিভাবে বেঁচে থাকবো। মা, ওদিকে তো সুন্দরী আর কালো মামাদের বাড়ি আছে। আমরা যদি তাদের বাড়িতে গিয়ে আশ্রয় নেই তাহলে তো আমরা বেঁচে যাবো। হ্যাঁ তাই তো, ওদিকে ইগলের বাড়িতেও যদি আশ্রয় পাওয়া যায় তবে সবাই আমরা বেঁচে যেতাম। যা অবস্থা দেখে তো মনে হচ্ছে বন্যার পানি আরো বাড়বে। মা মা, ওই দেখো সুন্দরী মাসি আর কালুয়া মামা বাইরে বারান্দায় এসেছে। এদিকে টুনির পরিবার পায়রারা সবাই মিলে করুণ চোখে ওপরের দোতলা বাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। ইগলের পরিবার ও সুন্দরীরা তার পরিবার সহ ওপর থেকে বেশ আয়েশি ভঙ্গিতে নিচের দৃশ্য দেখছে। ওরে টোনা, ওখানে বসে প্যান প্যান না করে একটা বুদ্ধি কর, বুদ্ধি কর। পানি যেভাবে বাড়ছে তোদের চাল কিন্তু আর আধ ঘন্টাও টিকবে বলে মনে হচ্ছে না। একটা বুদ্ধি বের কর। কানুয়া দাদা, সুন্দরী দিদি, তোমরা তো দোতলায় আছো, আমাদেরকে আর এই ছোট ছোট ছানাগুলোকে কি তোমাদের বারান্দায় একটু আশ্রয় দেবে গো? পানি কমলে না হয় আমরা এখান থেকে চলে যাব। ও ইগল দাদা, তোমাদের বাড়িতেও তো জায়গা আছে, আমাদের দয়া করে একটু আশ্রয় দাও না গো। আমরা যে সারাদিন নিয়ে খুব বিপদে পড়েছি। ইস, বললি হলো, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, তোদের ওই ভেজা ডানা আর কাদা মাখা শরীর নিয়ে উঠলে তো আমাদের বাড়িটা একেবারে নোংরা হয়ে যাবে রে। তাছাড়া আমাদের নিজেরই তো থাকার জায়গা কম, তোদেরকে আবার আশ্রয় দিবে কোত্থেকে শুনি? দেখো টনি, বনের নিয়ম তো তোমরা সবাই জানো, জোর যার বেশি সে ঠিকই থাকবে। আমরা কষ্ট করে উঁচুতে বাড়ি বানিয়েছি, তোমরা পারোনি। এখন প্রকৃতির নিয়ম মেনে নাও, আমাদের বিরক্ত করো না তো, আমরা জায়গা টায়গা দিতে পারবো না। তারা ঘরের ভেতরে গিয়ে জানালা লাগিয়ে দেয়। এদিকে টুই টুই পিউ ওরা ভয়ে কাঁদতে থাকে। পানি আরো উপরে উঠে আসে, টুনির ঘরের চালের শেষ অংশটুকুও ডুবতে শুরু করে। এবার বুঝি জলে ডুবে আমার প্রাণটাই চলে যাবে। কি করব আমরা? কি হচ্ছে এসব? আমাদের তো কেউ সাহায্য করছে না। মা, ও মা, আমাদের কি হবে মা? আমাদের এখন কি হবে বলো তো? কালু আঙ্কেল ও সুন্দরী মাসিও তো আমাদের আশ্রয় দিল না। আমাদের আশ্রয় দিলে কি এমন হতো মা? অহংকারে যে তারা কোনো কিছু চোখে দেখছে না রে মা। আমরা যতই জোর করি না কেন কিচ্ছুটি হবে না। আমাদের কাছে যে আর কোনো উপায় নেই রে মা। আমাদের এবার কি হবে তার কেউ জানে না। এভাবে ভেঙে পড়ো না তোমরা, উপরওয়ালা কোনো না কোনো ভাবে আমাদের সাহায্য করবেন। হায় উপরওয়ালা, সাহায্য করো, সাহায্য করো আমাদের। হঠাৎই টোনার চোখ পড়ে বন্যার পানিতে ভেসে আসা বেঁধে রাখা কাঁচা বাঁশের আটিগুলোর দিকে। ওই দেখো, তাকিয়ে দেখো, কতগুলো কাঁচা বাঁশ ভেসে এদিকেই আসছে, দেখো। মনে হচ্ছে এগুলো হাটে বিক্রি করার জন্য যে বাঁশগুলো বেঁধে রেখেছিল সেগুলোই পানির জন্য উপচে এসেছে। বাবা, আমরা স্কুলে পড়েছিলাম কাঁচা বাঁশ সহজে পানিতে ভেসে থাকতে পারে, তাই না দিপিও? হ্যাঁ কাকা, কলা গাছের বেলা যেভাবে পানিতে ভেসে থাকে তেমনি এই কাঁচা বাঁশ দিয়ে যদি আমরা বেলা বানাই তাহলে আমরা সহজে এই কাঁচা বাঁশের বেলার উপর আশ্রয় নিতে পারবো। টোনা দাদা, তবে যদি তাই হয় তাহলে আর দেরি করো না। তবে এই বাঁশগুলো আমরা সবাই একত্রে করে ভেলা বানাই। বাঁশগুলোর গায়ে দেখো কেমন দড়ি বাঁধা আছে। হ্যাঁ হ্যাঁ, চলো, আর দেরি করা ঠিক হবে না। আর একটু হলে যে আমরা দাঁড়াতেও পারবো না। হ্যাঁ টুনি, আমিও দেখছি অনেকগুলো আটি ভেসে আসছে। কয়েকটা আটি একসাথে করে কোনোভাবে বেঁধে দিলেই আমরা নিরাপদে এর উপর আশ্রয় নিতে পারবো। টোনাটুনি আর ঝুমুর এক মুহূর্ত নষ্ট না করে পানির দিকে এগিয়ে যায়। তারা সবাই মিলে ভেসে আসা বাঁশের আটিগুলোকে টেনে ধরে ঘরের চালের কাছে নিয়ে আসে। এই সব কিছু ইগল আর কালুয়ারা তাদের ঘরের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তোরা কি সত্যি ভাবছিস ওই কটা কাঁচা বাঁশ তোদের এই রাক্ষসে বন্যার হাত থেকে বাঁচাবে? আরে শুধু শুধু খাটুনি করছিস তো না, প্রকৃতির নিয়মের বাইরে কেউ যেতে পারে না, তোদের ওখানেই মরতে হবে রে। ঠিক বলেছ, ঘরের চাল ডুবছে আর ওরা মেতেছে বাঁশ নিয়ে খেলা করতে। দেখোই না, আর কিছুক্ষণ পর ওই ভেলা সহ সবাই কেমন তলিয়ে যায়। সত্যি কথা বলতে এবার তো আমার মনে হচ্ছে তোমরা সবাই রাক্ষস, যারা চোখের সামনে অন্যকে মরতে দেখে উপহাস করছো। দেখো, উপরওয়ালা কাউকে ছাড় দেয় না, বুঝেছো? এর ফল একদিন তোমরাও ভোগ করবে, এই আমি তোমাদের বলে দিলাম।
মরতে বসেছে, তাও আবার কথার জোর কি দেখেছো? টোনারা ওদের কথায় কান না দিয়ে তাদের কাজ চালিয়ে যায়। বাঁশের আটিগুলো শক্ত দড়ি দিয়ে আগে থেকেই বাঁধা ছিল। তারা শুধু লতা আর নিজেদের বুদ্ধি খাটিয়ে কয়েকটা আটি একসাথে জুড়ে একটা বড় ভেলা বানিয়ে ফেলে। টুনি, ঝুমুর বোন, জলদি করো, বাচ্চাদের ভেলার উপর তুলে নাও, চালের উপর পানি উঠে গেছে, জলদি করো। আজ একটুর জন্য আমাদের প্রাণ বেঁচে গেল। এই বাসগুলো বেঁচে না এলে আমাদের যে আজ কি হতো। আজ তোদের বুদ্ধির জন্যই তো আমাদের সবার প্রাণ বাঁচলো রে। সত্যি রে মা, তোরা বড় হয়ে অনেক ভালো কিছু হবি। তোরা খুব ভালো কাজ করেছিস রে মা, ভালো কাজ করেছিস। টোনারা আজ বুদ্ধির জোরে বেঁচে গেল। তবে বন্যার পানি ধীরে ধীরে বেড়েই চলেছে। এতে টোনারা ভেলার উপর নিরাপদেই থাকে, কারণ যত পানি বাড়ুক না কেন ভেলা তার উপর ভাসতে পারে। কিন্তু এবার বনে এত পানি বেড়েছে যে ঈগল আর কালুয়ারা প্রায় ডুবতে বসেছে। ওগো, আমাদের কি হবে গো? এখানে তো একেবারে পানি ভরে গেল। আমরা এখন কোথায় গিয়ে আশ্রয় নিব? হায় হায় রে, এই কি সর্বনাশ হলো। আরে আরে, তাই তো, আর একটু হলেই যে ডুবে যাব আমরা। হঠাৎ করে বনের আবহাওয়া আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। চারপাশ অন্ধকার করে প্রচন্ড ঝড়ো হাওয়া বইতে শুরু করে। বন্যার পানির উচ্চতা এত দ্রুত বাড়তে থাকে যে দেখতে দেখতে বনের বড় বড় গাছপালাও ডুবতে শুরু করে। কিন্তু টুনিদের বাঁশের ভেলাটি হালকা হাওয়ায় পানি যত বাড়ছে ভেলাটিও তত উপরে ভেসে উঠছে। অন্যদিকে ঈগল আর কালুয়ার দোতলা বড় ঘরটিও তাল মিলিয়ে পানির তলায় তলিয়ে যেতে থাকে। সত্যি রে টুনি বোন, ওপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। ওই অহংকারীরা আমাদের তাড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ নিজেদের বুদ্ধিতে করা এই সামান্য বাঁশের ভেলাই আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় দিয়েছে। ভাগ্যে সেই বাঁশগুলো ভেসে এসেছিল, না হয় আজ আর রক্ষে হতো না। মা মা, দেখো আমাদের ভেলা পানির সাথে সাথে আরো উপরে উঠে যাচ্ছে। আমাদের একটুও ভয় নেই। ঠিক তখনই ওপার থেকে মর্মর শব্দ আর তীব্র চিৎকার শোনা যায়। পানি এত উপরে উঠে গেছে যে ঈগল আর কালুয়াদের দোতলা ঘরের ভিতর পানি ঢুকে সবকিছু ভেসে যাচ্ছে। তার উপর ঝড়ের ঝাপটায় ওদের ঘরের টিনের চাল আলগা হয়ে মরমর করে উড়ে যাওয়ার উপক্রম হয়েছে। ওগো, বাঁচাও, পানি তো ঘরের সামনে হয়ে গেল গো। আমাদের সব দামি দামি জিনিসপত্র যে ভেসে গেল। আমরাও তো এবার ডুবে মরে যাব। কে কোথায় আছো? সাহায্য করো। কিছুক্ষণের মাঝেই ঈগল আর কালুয়ার দোতলা বাড়ির প্রায় পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। তারা তাদের বাচ্চাদের নিয়ে কোনো মতে ঘরের ছাদের মটকায় বসে শীতে আর ভয়ে কাঁপছে। তাদের একটু আগের সেই আইসি ভাব আর অহংকার এখন পুরোপুরি উধাও। ওরে টোনা ভাই, ও টুনি বোন, তোদের এই বাঁশের ভেলায় আমাদের একটু জায়গা দিবি রে। আমাদের দোতলা বাড়ি তো পুরো ডুবে গেল। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যে আর টিকতে পারছি না। লজ্জা করছে না তোমাদের? আমাদের কি মরতে বলে এখন আবার আমাদের কাছে আশ্রয় চাইছো? যদি আমরা মরে যেতাম তখন কি হতো শুনি? বলেছিলাম না উপরওয়ালা এর শাস্তি তোমাদের ঠিক দেবে, দিয়েছে তো। বোন, আমাদের ক্ষমা করে দে। একটু আগে অহংকার করে তোদেরকে তাড়িয়ে দিয়েছিলাম, অনেক উপহাস করেছিলাম। আমাদের একটু তোদের বেলায় আশ্রয় দে বোন, তা না হলে যে আমার জানারা ঠান্ডায় ডুবে মরে যাবে। আমি বনের জোরের নিয়মে দোহাই দিয়েছিলাম টোনা ভাই, কিন্তু আজ বুঝলাম প্রকৃতির নিয়মের সামনে আমরা সবাই কত অসহায়। আমাদের জীবনটা বাঁচাও ভাই, বাঁচাও। বাবা, ওদের একদম বেলায় নেবে না। একটু আগে ওরা আমাদের মারার জন্য ফেলে রেখে জানালা বন্ধ করে দিয়েছিল, কত বড় বড় কথা শুনিয়েছিল। একদম আশ্রয় দিবে না। না রে মা, ওরা অন্যায় করেছে বলে আমরাও যদি ওদের এই মহাবিপদে ফেলে চলে যাই তবে ওদের আর আমাদের মধ্যে তফাৎ কি রইল? বিপদে পড়লে শত্রুকেও আশ্রয় দিতে হয়। চলে এসো কালুয়া ভাই, চলে এসো ঈগল ভাই, তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে আমাদের ভেলায় নেমে এসো। আমাদের এই বাঁশের ভেলা সাধারণ হতে পারে, কিন্তু এখানে বিপদে পড়া সবার জন্যই জায়গা আছে। লজ্জিত ও অনুতপ্ত মুখে কালুয়া আর ঈগলের পরিবার তাদের সমস্ত অহংকার ধুলো মিশিয়ে টুনিদের তৈরি বাঁশের ভেলায় এসে আশ্রয় নেয়। যে টুনিদের তারা কাদামাখা শরীর বলে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই টুনিদের আশ্রয়ই তাদের জীবন বাঁচালো। সম্পদ আর শক্তির অহংকার যে চিরস্থায়ী নয়, বরং বিপদে একে অপরের পাশে দাঁড়ানোটাই আসল শক্তি। এই বন্যার রাতে বনের পাখিরা তা চিরদিনের মতো শিখে গেল।